শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশের 495টি উপজেলা এবং ইতিহাস ঐতিহ্য সেই সাথে দেখার সুযোগ হচ্ছে। কৈশোর বয়স থেকে শুরু করে জীবনের শেষ নিঃশ্বাস অবধি সমস্ত জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। পিন্ডির গোলামি ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। বলছিলাম চাগামিয়া ওরফে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। সো তার বিষয় নিয়ে বলার, ইতিহাস বলার দুঃসাহস আমি করব না, তবে তাকে দিনে দিনে যে মুছে ফেলা হয়েছে, তাকে যে আড়াল করে রাখা হয়েছে, সো এটা আসলে ক্লিয়ারলি ভিজিবল। এবং তার যে অবদান, সে আমাদের সাথে বা মজলুম মানুষের সাথে নিজের তৈরি করা দল থেকেও সে বের হয়ে চলে আসছে শুধুমাত্র এই একটা উদ্দেশ্য, মজলুমদের পাশে থেকে জালিমদের বিরুদ্ধে সে সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। এবং জীবনের শেষ নিঃশ্বাস অবধি সে 1976 সালে যে লং মার্চটা হয়, এটা আপনারা সবাই জানেন, তার কিছুদিন পরেই সে পরলোক গমন করেন। এই ভিডিও এডিট করার আগে আমি দারুণ কিছু ডকুমেন্টারি দেখার সুযোগ হয়েছে। তার ভিতর সবচেয়ে বেশি ভালো লাগছে নাসির ভাইয়ের ডকুমেন্টারিটা। সো আপনারা যদি তার প্রপার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রপার ডকুমেন্টারি দেখতে চান বা জানতে চান, তাহলে আমার কাছে মনে হয় এই একটা ডকুমেন্টারি দেখলে হয়তো বা আপনারা অনেকটা ধারণা পেয়ে যাবেন। সে কোনো কনফ্লিক্টে যায় নাই, বাট প্রপারলি কীভাবে চাগামিয়া থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হয়ে উঠেছে এবং তার সম্পূর্ণটাই সে এইখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করছে। সো আমি জাস্ট হইতেছে আপনার তার বাসায় যাব এবং তার বাসাটা দেখিয়ে নিয়ে আসবো। ভাসানী স্মৃতিপল্লীতে মূলত আসামে বসবাসরত তার ভক্ত অনুসারীদের জন্যই তিনি এখানে বসতি করেছিলেন। অবশেষে আমরা প্রবেশ করলাম মাজার শরীফ। কনিষ্ঠ পুত্র মারা গেছে 48তম মৃত্যুবার্ষিকীতে 1976 সালে 16ই মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন কনিষ্ঠ স্ত্রী। বিয়ে আমাদের খুলে দিয়েছে। দিস ইজ ইনজাস্টিস। মানে কোন সময় কেউ আসে না। ভাসানীর নাম আরো মুছে দিছে, ভাসানীর নাম জানি কেউ মুখে না নেয়। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। শুভ সকাল উত্তরবঙ্গ। আজকে আমার 143তম দিন। ভাই শুভ সকাল ভাই। আর দেখেন ভাই উত্তরবঙ্গ ভাই, আজকে আমার এই জায়গায় কয়দিন? ভাই আজকে 4 রাত আমি আজকে, না? হ্যাঁ, তেলপিঠা খাই আমরা, সইরা আর আমরা তেলপিঠা পরোটা আর মাংস। ভাই সে একটা ব্রেকফাস্ট হবে আজকে। মঞ্জুও থ্যাংক ইউ, না থাকলে 2 দিন আমাদের একটু কষ্ট হইতো। এইবার উত্তরবঙ্গকে যেভাবে এক্সপ্লোর করব, আসলে উত্তরবঙ্গের যে বৈচিত্র্য, ভাই উত্তরবঙ্গের বৈচিত্র্য আসলে মানে ক্ষণে ক্ষণে এবং প্রত্যেকটা মৌসুমে। শুধু হইতেছে আপনার বর্ষার মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট, এছাড়া মোটামুটি সবসময় ভালো আছে নাকি ভাই? চোরা জীবন সুখে আছে। জীবনের কষ্টটা শুধু বন্যার সময়, বন্যায় যে পরিমাণে মানুষের ক্ষতি হয়, হ্যাঁ, এটা আসলে বন্যায় আমাদের কুড়িগ্রামে কত বন্যা হয় জানেন, কিন্তু এটা নিয়ে কখনো কোনো নিউজ হয় না। এই যে ফেনী, মানে এটা মানে কখনো কোনো নিউজ মানে ন্যাচারাল হয়ে গেছে, মানে হইতে হইতে মানুষজন নিউজও করে না এভাবে আসলে। এখন আমি ছোট করতেছি না কাউকে, ফেনীতে যে বন্যা হইলো, পুরো দেশে দেখেন কিরকম একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কিন্তু ভাই কুড়িগ্রামে প্রতি বছর ওইরকম বন্যা 3 থেকে 4 বার করে হয়। 3 থেকে 4 বার এক সিজনে? কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানেই না। ও মাই গড। মানে আমরা যে এত অবহেলিত এই অঞ্চলটা, কুড়িগ্রামটা, এটা বলার মতো না। আমার কাছে মনে হয় এই জায়গায় পিছিয়ে আছি আমরা। মানে এই চোরা জীবনটা শুধু এই দুধের কারণেই আপনার পিছিয়ে আছে। ওই বন্যায় প্রত্যেক বছর অনেক চর বিলীন হয়ে যায় আর অনেক চর জাগে। সেটারই দৃষ্টান্ত দেখে আসলাম। লাস্ট কয়েকদিন যে চরে ঘুরলাম আমরা, সেটা দেখলাম আর কি। আমরা এখন যেটা আছে এটা কিন্তু চৈরা জীবন না ভাই, হ্যাঁ, বুঝবেন না আপনারা। এটা কি সদর, বুরঙ্গামারি সদর। আচ্ছা, আমরা বুরঙ্গামারি সদরে আছি এবং আজকে আমরা যাবো আবার চলে যাবো আর কি, এই একটু পরেই। আন্টিরা থ্যাংক ইউ দিলাম, সকাল সকাল উঠে হিসাব করছে। সামনে টান দিছে। হ্যাঁ, আমি কই কিরে ভাই কি স্পিডে যাইতেছে? এই যে আপনারা দেন না ভাই, ইঞ্জিনওয়ালা সাইকেল কর না, এই সেই সাইকেল ভাই। চার্জে কতক্ষণ চাই ভাই? 30 কিলো 28 কিলো এক চার্জে।
তো অনেক ভাই, 30 কিলো 28 কিলো যায়। স্পিড কেমন পান ভাই? 30 31 32 স্পিড ওরে ভাই, তো ভালো টান দেয়। চার্জ হতে কত সময় লাগে ভাই? 3 ঘন্টা। 3 ঘন্টা, ঠিক আছে, সাশ্রয়ী আছে। এটা আমাদের প্রকল্প থেকে দেওয়া। আলাদা দেখো ভাই, যদি কিছু মনে না করেন পারবেন? এই যে পিকআপ আছে, ওই যে ওরে পিছনে আছে, সমস্যা জাস্ট লাইক অটোর মতো না? দেন টান দেন, দেন দেন। দারুন, আসেন আসেন আসেন। এইটা হইতেছে আপনার সেই ইঞ্জিনওয়ালা বাইক। হ্যাঁ, আপনারা তো আমার সাইকেল রে দেখে কোন কি যে ভাই এটা কি পায়ে চলে নাকি এমনি এমনি চলে? ওরে টান, আরে আস্তে 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 আস্তে। ফাইনালি আমরা চলে আসলাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাসা, যেটা আসলে অবস্থিত কালাচান মোড়, ভুরুঙ্গামারি, পাগলারহাট ইউনিয়ন। সো চলেন আমরা একসাথে দেখি। আমরা সদর থেকে 5 কিলোমিটার সাইকেলিং করে আমরা চলে আসলাম ভাসানী স্মৃতিপল্লীতে। মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1947 সালে পাকিস্তান সৃষ্টির পরে 1948 সালের শেষের দিকে এই বাড়িটি ক্রয় করেন। এই বাড়িতে তার কনিষ্ঠ সহধর্মিণী হামিদা খানম ভাসানী সন্তান সন্ততি নিয়ে বসবাস করতেন। মূলত আসামে বসবাসরত তার ভক্ত অনুসারীদের জন্যই তিনি এখানে বসতি গড়েছিলেন। 1965 সালের 15 এবং 16 ফেব্রুয়ারি ঐতিহাসিক ভুরুঙ্গামারি কৃষক সম্মেলন উপলক্ষে একটানা অনেক দিন তিনি এখানে অবস্থান করেন। এই সময় তিনি এখানের দরবার হল, মুসাফিরখানা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, দিঘি প্রভৃতি গড়ে তোলেন। দাতব্য চিকিৎসালয় ও পোস্ট অফিস করার ইচ্ছা ছিল তার। নিজ হাতে তৈরি দরবার হলে বসে তিনি বৈঠক করতেন। তার টানে এখানে এসেছেন হোসেন শহীদ সরওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজী দানেশ, ব্যারিস্টার শওকাত আলী, মশিউর রহমান জাদুমিয়া, রাশেদ খান মেনন। 65 ভুরুঙ্গামারির কৃষক সম্মেলনে তিনি পশ্চিম পাকিস্তানের উদ্দেশ্যে করে দ্বিতীয়বারের মতো আসসালামু আলাইকুম উচ্চারণ করেন। অবশেষে আমরা প্রবেশ করলাম মাওলানা ভাসানীর স্মৃতি দরবার হলে, এবং এটাই তার বাড়ি না ভাই? এটা কি ভাই সমাধি? না না না, এটা ওনার এক সহচরের আর কি। এক সহচরের সমাধি? এভাবে কনক্রিট দিয়ে রাখছে মাজার। মাওলানা ভাসানীর একান্ত ভক্ত ও সহচর মুসা ফকির এর স্মৃতি মাজার শরীফ, ভাসানীনগর, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম। মূলত এইখানে বাড়ি করার উদ্দেশ্য দেখলাম সেটা হইতেছে আসামের লোক তার খুব ভক্ত ছিল আর কি মাওলানা হামিদ খান ভাসানীর। সো সেই সুবাদে আসলে এইখানে ভারত যে পাকিস্তান বিভক্তর পর মানে 1948 সালে, সো 1948 সালে এখানে সে আসলে জমি ক্রয় করে বাড়ি করে আর কি, এবং দেখাশোনা করার জন্য মনে হয় লোকও আছে না। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ পুত্র আবু বকর খান ভাসানীর ওফাত বার্ষিকীতে কনিষ্ঠ পুত্র মারা গেছে। এনার ছেলে জীবিত আছে, এনার ছেলেই মূলত এখন এটা বিনম্র শ্রদ্ধা 48তম মৃত্যুবার্ষিকীতে 1976 সালে পরলোক গমন করেন। তার কবরস্থানে কোথায় ভাই? কবর তো এখানে না, আমার কবরটা যে কোথায় ওগুলো দেখতে হবে। একচুয়াল বাড়ি হইতেছে আপনার সিরাজগঞ্জ জেলার শয়াদানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন, এবং 1976 সালে 16ই মে মৌলানা ভাসানী ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন। এটা মনে আছে আমার, শুনছিলাম। 17ই নভেম্বর রাত 8:20 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 9 নম্বর কেবিনে তিনি শেষ নিদ্রা ত্যাগ করেন। 1976 সালে 17ই নভেম্বর 8:20 মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পরলোক গমন করেন। এটা কি আপনার সেই সময়ের ঘর ভাই? এটা হচ্ছে আপনার মৌলানা ভাসানী ও তার কনিষ্ঠ স্ত্রী হামিদা খান ভাসানীর একত্রে ছবি। এখানেও তার জীবন বৃত্তান্ত দেওয়া আছে। বগুড়ার আদমদিঘি থানার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন হামিদা খানম ভাসানীর। এখানে সব লক করা আছে, কেউ নেই এখানে আসলে খোলার মতো। এই যে ব্যবহৃত খাট, সেলফ মানে বইয়ের, তারপরে যে মাইট, তারপরে হইতেছে আপনার ওই যে টুপি, তারপরে চকি, এটা হচ্ছে আপনার জল চকি বলা হয়। নামাজ পড়তো মনে হয় এইসব চকিতে বসতো, নামাজ পড়তো। আমার দাদারও ছিল, যাদের অর্থায়নে অনুদানে এই জাদুঘর ও পাঠাগার নির্মিত হয়েছে আর কি। জাদুঘর পরিদর্শন ফি 20 টাকা, নিজ দায়িত্বে। জানালার ভিতরের বাক্সে জমা রাখুন। ও নিজ দায়িত্বে রাখতে হবে আপনার যদি প্রবেশ করেন এখানে। জাদুঘরে 20 টাকা, জানালার ভিতরের বাক্সে, এই বাক্সে আপনি নিজ দায়িত্বে 20 টাকা রাখবেন। ভাসানী সাহেবের তাই নাকি? নাতি বউ। তাই নাকি? আচ্ছা, এখন কি আপনারা দেখাশোনা করেন?
জি আচ্ছা আচ্ছা, তার মানে এইখানে মানে এই বাড়িটাই ছিল মূলত। হ্যাঁ আচ্ছা, ফ্যামিলিতে ফ্যামিলিতে কয়জন এখানে থাকেন আর কি? আমরা তিনজন থাকি। তিনজন থাকেন, আর সবাই ঢাকা থাকে নাকি, মানে বিভিন্ন জায়গায় থাকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, জানেন কত নম্বর 2 নম্বর বাড়ি, বিয়ে? এটা টাঙ্গাইলে দুইটাই বাড়ি। টাঙ্গাইলে? টাঙ্গাইলেও আছে একটা বাড়ি, তাহলে সিরাজগঞ্জ আছে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে, সিরাজগঞ্জে ওরা জন্মস্থান। বাট থাকতো টাঙ্গাইল বাড়ি আর একটা এই জায়গায়। আমাদের খুলে দিয়েছে, আমরা প্রবেশ করলাম এই মাত্র। এইগুলো আছে ব্যবহার করতো, শাল কাঠের ভাই এগুলা সব দেখো পিতলের জিনিস, পুরানা জিনিস নেই, পিতল না কাঁসা, এগুলা ওরকমই হবে কিছু একটা। কাঁসা মনে হইতেছে। কাঁসারি তো। না না, এগুলা পিতল। ওগুলা এগুলা পিতল। এগুলো আছে যেগুলো ব্যবহার করতো আর কি মাওলানা ভাসানীর পানি ছোট স্ত্রী হামিদা খান ভাসানী ব্যবহৃত তোজ। ও এটা তো মাওলানা ভাসানীর না, তার যে ছোট স্ত্রী আছে তার আসলে, বুঝছেন আপনি? আমরা তো ভুল বুঝছি প্রথমে। তাহলে সিন্দুক না খাট? খাট, এটা খাট দেখেন না, এটা খাট, পালং টাইপের খাট মনে হয়। সিন্দুক লিখছে। সেন্দুকি আগেকার ভাষা সেন্দুক বলছে। খাট কি খাটের। আচ্ছা, আগেকার আগের দিনে মনে করেন যে চোরটা বেশি ছিল না, খাটে দিন পারতো না, জিনিসপাতি রাইখা উপরে থাকতো। ও আচ্ছা, আগেকার নাকি আপনার চোরটা বেশি ছিল। বাক্সের মতো। হচ্ছে নিচে নিচে হইতেছে আপনার সিন্দুক, উপরে ঘুমাইতো, চোর আসলে যাতে টের পাওয়া যায়। হ্যাঁ নাইস। তারপর এটা 64 সালে বানানো মাওলানা ভাসানী ব্যবহৃত কাঠের হেলনা বেঞ্চ, 1964 ভাই রে ভাই, এখনো আছে। বসে গেলাম ভাই, একটু বসে গেলাম আমি একা কি করি ভাই, একটু বসে গেলাম এখানে আপনার মাওলানা হামিদ খান ভাসানী বসতো, এটার উপরে একটু বসে গেলাম। হেলনা বেঞ্চ, এটাতে হেলনা দিত আর কি, আর এই চেয়ারে সে আসলে বসতো ভাই। আর এটা হইতেছে আপনার ব্যবহৃত মাইট, আমরা বলি গ্রাম বসে বলা হয়েছে মাইট বলা হয়, এটা অনেক জিনিসপত্র রাখা হয়। সেক্সুয়ালিটি ইজ আগলি নট সেক্স। এটা লাইব্রেরি পরে দেওয়া হয়েছে না, এই যে ভাষানের অনেক বই। বই আছে, বই লেখা হয়েছে সবগুলো। ভাসানীর কথা। বই আরো আনবো না, বই এখনো আনা নাই। গণ অভ্যুত্থান ও গঠন। চলুন ভাইজান আমরা বের হয়ে পড়ি। এটা তো মনে হয় পরে করা, বাট এইগুলা আছে আপনার আগের, ঘর তো পরে করা। হ্যাঁ ঘর পরে ওই যে বাক্সের ভিতরে রেখে। আচ্ছা আচ্ছা, ওই যে বলছিল যে এখানে রাখতে হয়, আমরা এখানে রেখে দিলাম। এই টাকা হইতেছে এই পরিদর্শনের এই টাকা, আচ্ছা এখানের উন্নয়নের কাজে ব্যয় করা হয় আর কি, এবং দেখাশোনার কাজে ব্যয় করা হয়। মাথায় তুলে রাখার দরকার ছিল না, মানে কোনো সময় কেউ আসে না, মানে এই যে এই জায়গায় আপনাদের মতো এরকম মানুষই আইসে সরকারের পক্ষ থেকে কোনো লোকজন আসে না, বা এই জায়গায় আপনার উন্নয়নের কাজে বা হইতেছে আপনার অর্থসহায়তা কোনো কিছুই নাই, আপনাদের ফ্যামিলিরও কোনোই নাই। দিস ইজ ইনজাস্টিস বাংলাদেশ। সবাই আইসা আমাদের জিজ্ঞাসা করে এই কথা যে সরকারি কিছু দেয় না, এটা তো কথা জিজ্ঞেস করার কথা। কিছু দিত তাহলে এই বাড়িটা আরো কত উন্নত হইতো জানেন, খালি একটু ই করলে হলো। এটা একটা ঐতিহাসিক জায়গা ভাই, অবশ্যই ঐতিহাসিক জায়গা একটা। আরো ঠিক আছে, ভাসানীর নাম আরো মুছে দিছে, মুছে দিছে না, যাতে ভাসানীর নাম জানি কেউ মুখে না নেয়, এই ধরনের কাজ করে থেকে গেছে। আচ্ছা, কি একটা অবস্থা। প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা ভাসানী। কি একটা অবস্থা। ছবি আছে ওই যে দেখেন নাকি আমার নিজের করা। এটা হচ্ছে সেই বাড়ির আঙিনাটা ভাই, এই সাইড থেকে পুরো খোলা, কি অপূর্ব সুন্দর লাগতেছে এই রোদ্দুরে, ঝলমল রোদ্দুরে। এবং হচ্ছে আপনার কি বলবো, আচ্ছা মনিরুজ্জামান, মনিরুজ্জামান খান ভাসানী বংশধর পেয়ে গেছি আমরা। সে হইতেছে আপনার ভাসানী সাহেবের কি হয়, পোতা বলি আমরা আমাদের ভাষায়। না, নাতি হয়েছে মেয়ের যারা হয় নাতি বলা হয়, আর ইসে বলা হয় আমরা পোতা বলি, পোতা আর কি। দাদা হয়, আপনি দাদা ডাকে নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
মানে সর্বশেষ 76 আসছিল মনে হয়। 76 আসছিল, কিন্তু এই বাড়িতে আসেনি। তখন ওই মানে ভুরুঙ্গি ডাক বাংলা থেকে তার বাধ্য মানে যেতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আপনার সিকিউরিটি কারণে না, মানে সিকিউরিটি কারণে। আচ্ছা, মানে খুব বেশি সময় অতিবাহিত করা হয় না এখানে। না, ওই একবার আপনি 64 সালে অনেকের মতো তিনি এই যে একটা কৃষক সম্মেলন করছিল তো, ওই সময় 3 মাস ছিল। 64 সালে, 64 না 65, যাই হোক 64 বুরুঙ্গামারি কৃষক যে আন্দোলনটা ছিল, কৃষক আন্দোলন, ওই সময় আসছিল। সেই সময় মানে অনেকদিন ছিল। আর উনি তো থাকবে কি করে, তার তো ওইরকম সময় ছিল না। তখন যে লেভেলের নেতা ছিল, যে লেভেলের মানুষ ছিল, তার তো মানে সারা পৃথিবী চুষে বেরোইতে হইতো। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু খুব সাধারণ জীবন যাপন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, ওনার মানে বিশেষত্ব হচ্ছে উনি খুব সাধারণ জীবন যাপন করতেন। যাই হোক, আপনি তো নাতি হন। হ্যাঁ, দাদু ভাই আপনার। আমার দাদু ভাই বলে যেমন কি মানে না বৈষম্যের শিকার না, মানে বৈষম্যহীন, এইটা যদি হইতো তাহলে বৈষম্যহীন সমাজ হয়ে যেত। মানে উনি বৈষম্যের শিকার আমি মনে করি না। কারণ কিসের জন্য তার এই যে আপনি সম্মান করেন, এইটা তার মানে এইটা অনেক পাওনা। হ্যাঁ, কারণ কি করবো, যদি আমি পালাই যাই তাহলে তো সমস্যা, আসলে তাহলে তো আমার সেই মানে বৈষম্য হয়ে গেল। কিন্তু সবাই যদি এই ভাবনা ভাবতো যে রাজার ছেলে রাজা হবে না, ভাসানির ছেলে ভাসানি হবে না, তার নাতি নাতি হবে না, মানে বাংলাদেশের ওইরকমই থাকবে না। আমি একজন কৃষক, এটা আমি গর্ববোধ করি। একটা ইন্টারন্যাশনাল লিডারের সন্তান, আমি একজন কৃষক। এর চেয়ে আর গর্বের কি আছে? না না, আর কিছু। কারণ এইটা যদি সবাই যদি করতে পারতো, আমার মনে হয় সমাজে এত এই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলি তাহলে আর এত বৈষম্য থাকতো না। মানে আমি ক্ষমতাবান, আমার ছেলে হবে ক্ষমতাবান, আমার ছেলে এমপি হবে, আমার ছেলে প্রধানমন্ত্রী হবে, আমাদের এটা কোনো টার্গেট নেই। এটা কিন্তু অনেক বড় একটা উপলব্ধি। হ্যাঁ, এই উপলব্ধি যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের আসলে কোনো প্রকার পরিবর্তন আসবে না। আপনি পারলে আপনি নেতৃত্ব দেবেন, আমার তো কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু মানে সম্মানের জায়গাটা তো যার যার থাকবে। আপনি যেটা সম্মান করেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, সেটা আপনার অন্তর থেকে, যে আপনি যেটুকু শুনলেন, যেটুকু করলেন, ভাষণ এই করলেন, যদি আমার যদি মানে ওই সেন্সে যদি কোনো কিছু সম্মানিত মনে করেন যে আমি একজন কৃষক, এটাও আমার সৌভাগ্য। হ্যাঁ, এর চেয়ে বড় পাওনা তার কোনো কিছু নাই। না, মন থেকে যারা সম্মান করে। হ্যাঁ, মন থেকে যারা সম্মান করে। কিন্তু আমি ক্ষমতায় থাকবো, তখন তো ঘটনা কি, এখন কই যে মানে আমাদের একজন ক্ষমতায় ছিল, বলি না তারা মানে ওই দল দাদা প্রতিষ্ঠা, কিন্তু কোথায় গেলে এই যে তার যে এত শুভাকাঙ্ক্ষী, তারা কই? মানে অন্যায় অপকর্ম তারা কই? তারা থাকলে তো তাহলে এই অবস্থা হইতো না। আরেকজন আসবে, তার শুভাকাঙ্ক্ষীরা কতক্ষণ ক্ষমতায় থাকলে শুভাকাঙ্ক্ষীরা তো শুভাকাঙ্ক্ষী না। তাই আমরা থাকলে তো শুভাকাঙ্ক্ষী আসলে অ্যাকচুয়ালি সবাই না, সবাই তো আসলে থাকে না, আসলে হয়তো সুসময়ের পাখি আর কি। কিন্তু আমরা চাই যে আসলে ঘটনা কি, মানে মানুষ আজকে যারা আছে তারাও যাতে মনে করে যে এইভাবে যাতে না যেতে হয়, আসলে বৈষম্যহীন একটা সমাজ গড়ি যায়, এইভাবে যাতে তুমি তো উঠে আসো। কারণ চাইলেই কোনো কিছু যাতে না করতে পারি। বরং ওইতে যে রিক্সায় গেলাম, ওই ইউনিয়ন পরিষদে গেলাম, হয়তো ওইভাবে আমার সাধারণ মানুষের সারিতে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আমিও কাজ করে আসলাম। এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু আমি তো মানে পরিচয় ব্যক্ত করে বললাম না যে ভাই আমার সামনে দেন, হ্যাঁ আমি ভিআইপি বলি নাই তো। কারণ কি ও কয় যে ঠিক আছে আপনি দুজনের পরে আসেন, দুজনের পরে 10 মিনিট বাইরে দেরি করেন, 10 মিনিট বাইরে দেরি করলাম, দুজনের পরে গেলাম, দিলাম কাগজ, চলে আসলাম। কথা বলছে যে ত্যাগের বিষয়টা, যে ত্যাগ যদি করতে পারতাম তাহলেই আসলে উপলব্ধি করতে পারতাম যে আসলে জীবনটা ভোগে, আসলে ভোগে কি, ভোগে খাইলাম শেষ হয়ে গেল। কিন্তু এই যে আপনি দেখেন এত ত্যাগ করে কত দূর থেকে আসছে, এটাই তো দারুণ একটা উপলব্ধি ভাই। এত কত বড় পাওনা এটা। হ্যাঁ, এই ত্যাগ করে আসলাম, হ্যাঁ এটা কত বড় ত্যাগ। ভাই হইতেছে মনিরুজ্জামান খান ভাসানী ভাই গর্ব করে বলে যে আমি আসলে কৃষক। হ্যাঁ, তো এইটাই আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং জিনগত একটা ব্যাপার স্যাপার আছে, মনে করেন যে আপনার বংশ পরম্পরা বা রক্তের একটা টি আছে। তো কথা শুনে এবং এতক্ষণ কথা গল্প করে একটা বুঝতে পারলাম যে আসলে ওইটা আছে, মানে এই যে আত্মসম্মান, তারপরে হইতেছে আপনার উদ্যমী, অ্যান্ড হইতেছে আপনার এই যে কনফিডেন্স এবং নিজেকে সম্মান করা, নিজের কাজের প্রতি মানে থাকা, অটুট থাকা, সেই জিনিসটা ভালো লাগছে ভাই। আপনার অনেক 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 ধন্যবাদ ভাইয়া। এটা হতেছে মাওলানা ভাসানীর স্মৃতি মসজিদ। এটাই আপনার এখন মনে হয় ওয়াক্তে নামাজ হয়, তো হইলে হইতে পারে, বাট দেখে মনে হইতেছে না কোনো কিছুই। না না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নামাজ কালাম হয় মনে হয়, নামাজ কালাম হয়, বাট ওইভাবে আসলে নাই, মানে দেখে আসলে বোঝার উপায় নাই। এই যে যদি নেম প্লেটটা না পড়েন যেটা আসলে মসজিদ, কারণ বাইরে থেকে দেখে মনে হয় এটা একটা ঘর। ভাই কেমন লাগলো? ভালো লাগলো একটা। হ্যাঁ, ভালোই লাগছে, ইতিহাস জানলাম, অনেক কিছুই জানলাম। অনেক কিছুই রেকর্ড করতে পারি নাই, বাট অনেক কিছুই আসলে আমরা শুনতে পারছি এবং ভালো লাগছে অনেস্টলি।
তার সাথে গল্প করেই ভালো লাগছে, এবং তার যে কথা বলার স্টাইলটা ভালো লাগছে ভাই, অনেক অনেক। বললাম সে না জিনগত একটা ব্যাপার আছে। নিজেকে পরিচয় দিচ্ছে সে একজন কৃষক, বাট কথা বলার স্টাইলটাই মনে হচ্ছে যে সে প্রখর রাজনীতিবিদ বা হইতেছে অনেক উচ্চ মানে জ্ঞানী একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ একদম, মানে সশিক্ষিত মনে হইলো আমার কাছে, আর কিছু না, আর কিছুই নেই, এটাই মনে হইলো আমার কাছে, এটাই হওয়া দরকার সবার। কি বলেন ভাইয়া? একদম। চল আমরা সামনে আগে। সরিষা হয়তো চারিপাশে, তাহলে কেমন লাগতো ভাই? ভাই এই রোডটা দেখছেন ভাই, আঁকা বাঁকা ভাই, উপর থেকে কি লাগতো ভাই কোন তো? গ্রাম বাংলার একটা কমন সিনারি হইতেছে আপনার এটা। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো পরিধান করি এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন।